এখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করিনি বলেছেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় আছে তা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে হাঁটবে দিল্লি? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তদন্তে নামছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করিনি বলেছেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় আছে তা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার ফাঁস হওয়া এক ফোন আলাপে হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি, ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন শেখ হাসিনা। উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সম্প্রতি শেখ হাসিনার সাথে বেলজিয়ামে অবস্থানরত ছাত্রলীগের সাবেক নেতা তানভীর কায়সারের একটি ফোন আলাপ ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি পদত্যাগ করেননি। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই দিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পদত্যাগ করে গেছেন। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও এক অনুষ্ঠানে শেখ হাসিনার পদত্যাগের কথা উল্লেখ করেন। গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি কাগজে কলমে পদত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক ব্রিফিং এ বলেন, আমি যেটুকু জানি সেটা আপনাকে বলছি। কাউন্সিলের মিটিং এ আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে। এটুকু তথ্য কনফার্ম করা হয়েছে, তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না। পদত্যাগের কাগজপত্রের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়ে এই উপদেষ্টা বলেন, আপনারা সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রশ্ন করে হয়তো জানতে পারবেন, কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র অনুমোদনের পর তার ফাইনাল কাস্টিডিয়ান হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। হত্যাকাণ্ডের বিচারের অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়া সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, এটা আমার বিষয় নয়। আইন মন্ত্রণালয় যদি বলে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেব। পররাষ্ট্র সচিব একটা চিঠি পাঠিয়ে দেবেন। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশিতদের আন্দোলন গত আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। জেলায় জেলায় সহিংসতায় মাত্র ৩ সপ্তাহের মধ্যে প্রায় ১,০০০ মানুষের প্রাণ যায়। এরই মধ্যে ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসে। সেদিন বিকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বলেন পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে হেলিকপ্টার ও পরে সামরিক বিমানে চড়ে আগরতলা হয়ে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা ১৫ বছরের প্রধানমন্ত্রী। এখনো তিনি সেখানেই আছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর নিজের প্রথম ব্রিফিং সূচনা বক্তব্যে তৌহিদ হোসেন বলেন, পার্শ্ববর্তী দেশে অন্তর্বর্তী সরকারকে যেভাবে চিত্রিত করা হচ্ছে এটার কোনো মানে নেই। এই সরকার একেবারে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর, কারোর সাথে আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। তিনি বলেন, আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও রাখবো। আমরা এটা করে আসছি, আমরা সেটা মেনটেন করেছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভালো সম্পর্ক রাখতে চাই। তিনি বলেন, আমাদের অন্যান্য অংশীদার যারা আছে, ইউরোপ বলেন বা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, আমরা সবার সাথে স্মুথ এবং ভালো সম্পর্ক রাখতে চাই। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথম বক্তব্যে শেখ হাসিনা বলেছেন তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হাত আছে। সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার বিষয়ে এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেন, আমি শুধু এটুকু বলতে পারি আমি এরকম কোনো অঙ্গীকার করি নাই। আর আমার খুব সন্দেহ হয় রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার সাথে। খুব আনলাইকলি, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি না। আমি শুধু আপনাকে বলতে পারি বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কেউ চেষ্টা করবে না, এটা আমি বলতে পারি। তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যেটুকু আছে তারা এই কাজটা করবে না বলে আমি মনে করি। আমি এক্ষেত্রে ভুলে যাই কিনা এটা পরের কথা। বিগত সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। সেই সোনালী অধ্যায় এখনো আছে কিনা এমন প্রশ্নে সাবেক কূটনীতিক তৌহিদ হোসেন বলেন, আমি যেটা মনে করি দুই সরকারের মধ্যে আসলেও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমরা সেটা জানি এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি। এখানে ব্যত্যয় যেটা ছিল ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি বলেন, আমি চেষ্টা করব সম্পর্কটা তো শুধু দেশ
দেশের মধ্যে না, সরকারের মধ্যে না, দু দেশের সার্বিক অস্তিত্ব, তাদের মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেদিকে সম্পর্কটাকে নিয়ে যেতে চাই এবং আমরা চাইবো ভারত আমাদেরকে সেটাতে সহযোগিতা করুক। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে হাঁটবে দিল্লি? বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে করা আলোচনা অব্যাহত থাকলেও নীতি নির্ধারকদের দুই দেশের সম্পর্ককে নতুন আকার দিতে পথ খুঁজে বের করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 13 সেপ্টেম্বর দ্য উইক ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এটা সত্য যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য দেশের তুলনায় একটি অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলবে। শুধু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এর প্রভাব গুরুত্ব বহন করে। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতির উপর আলোচনাটি প্রাসঙ্গিক। সম্প্রতি গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন নিয়ে এ আলোচনা শুরু করা যাক। আলোচনাকে বাস্তবতার মধ্যে রাখতে কিছু বিদেশি তত্ত্বকে এড়িয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে অভ্যুত্থান হয়েছে তা কি কোনো ডানপন্থী বা ইসলামপন্থী প্রতিবাদ ছিল যার মাধ্যমে ছাত্রদের প্রতিবাদকে ঢেকে রাখা হবে? বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে বোঝা যায় ছাত্রদের বিক্ষোভ ছিল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে, যেখানে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের জন্য সরকারি চাকরিতে 30% কোটা সংরক্ষণ করা হয়েছিল। সরকারি চাকরিতে এই কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। তারা এর মাধ্যমে সরকারি চাকরিতে বৈষম্য দূর করার আওয়াজ তুলেছিলেন। তবে কথা সমানভাবে সত্য যে শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের বিরোধী দলগুলো যোগ দিয়েছিল। এক্ষেত্রে একটি প্রশ্ন ভেবে দেখতে হবে যে সাময়িক বা সার্বিক প্রেক্ষাপট যাই হোক না কেন, একটি দেশে শাসকের বিরুদ্ধে যখন বিক্ষোভ চলে আসে সেখানে কি বিরোধী কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ স্বাভাবিক নয়? আসলে এটা যুক্তিসঙ্গত যে রাজনীতির সারমর্মই হলো সমাজের বিক্ষুব্ধ অংশগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের ঢেউ জায়গাটাই স্বাভাবিক। ভারতীয় গণমাধ্যমও দাবি করে আসছে যে শেখ হাসিনাকে বিক্ষোভ মোকাবেলায় কার্যকর সহায়তা করতে ব্যর্থ হয়েছে ভারত। একটি বিষয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি সামাজিক রাজনৈতিক দৃশ্যপটের প্রশংসা করতে হবে। বিক্ষোভের আগেও যেমন বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব বেশ স্পষ্ট ছিল, ঠিক তেমনি এখনো বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে। যখন ভূমিধসের মতো প্রাকৃতিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়, তখন বুঝতে হবে সে বাংলাদেশে ভারত বিরোধীটা কতটা প্রকট। এটাও সত্য যে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর দ্বারা এই ভারত বিরোধী আখ্যান গড়ে তোলার প্রচেষ্টা চালানো হলেও ভারতের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নীতিও বাংলাদেশের মানুষের মনে ভারত বিরোধিতার জন্য সমানভাবে কাজ করেছে। এই বিষয়টি মাথায় রেখে প্রতিবাদ মোকাবেলায় বাংলাদেশের সাবেক সরকারকে সহায়তা করার জন্য ভারত মূল্যবান কিছু করতে পারত। ভারত এবং বাংলাদেশ উভয়ে বুঝতে পেরেছে যে দুই প্রতিবেশীর মধ্যে স্বতন্ত্র সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করেছে। যদিও উভয় পক্ষের রাজনীতিবিদ এবং গণমাধ্যম তাদের বক্তব্য অব্যাহত রেখেছে, তবে স্থিতিশীলতার জন্য দুদেশের কূটনীতিক এবং নীতি নির্ধারকদের সম্পর্ককে নতুন আকার দেওয়ার জন্য পথ খুঁজে বের করতে হবে। এটি করতে গিয়ে ভারতের 4টি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যা সম্প্রতি সোসাইটি টু হারমোনাইজ অ্যাম্পিয়েশন ফর রেসপন্সিবল এনগেজমেন্টের SHARE বিশ্লেষণে প্রকাশ করা হয়েছে। প্রথম সমস্যা হচ্ছে শেখ হাসিনাকে যদি দিল্লি যতদিন খুশি ভারতে রাখার অনুমতি দেয় তাহলে নিঃসন্দেহে তা ঢাকার বর্তমান সরকার এবং বিশেষ করে শিক্ষার্থীদের বিরক্তির কারণ হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে না চাইলেও শান্তি ও নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন যে অর্জিত হতে পারে না তা দেখানোর জন্য বহু উদাহরণ রয়েছে। তদুপরি ভারত বাংলাদেশের সম্পৃক্ততার মূল ভিত্তি যখন উভয় দেশের সম্পৃক্ততা, তখন ভারতকে মনে রাখতে হবে যে তাদের উত্তর পূর্বাঞ্চল অস্থিতিশীল করে তোলার জন্য ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। সর্বশেষ যখন দিল্লি ঢাকার সঙ্গে একটি জাতীয় নীতি অনুসরণ করবে, সেটা যেন আগরতলা, আইজল, শীতপুর এবং শিলংকে কেন্দ্র করে নেওয়া হয়। এখন ভারতীয় গণমাধ্যম এবং রাজনীতিবিদরা যদি গলাবাজি বন্ধ করে তাহলে সেটা নিজ দেশের জন্য একটি মহান সেবা হতে পারে। এক্ষেত্রে এই পরিস্থিতিতে সঠিক নীতির জন্য বিকল্প বাস্তবিক বিষয়গুলো নিয়ে আলোচনা জারি করতে হবে। বাংলাদেশের রাজনীতির নতুন বাক উপলব্ধি এখন ভারত বিরোধিতা সমাধানের সঠিক জবাব। দিল্লি ঢাকার সঙ্গে তার সম্পর্ক করতে চাইলে গণভবন বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে সম্পর্ক করলে চলবে না। এক্ষেত্রে দিল্লিকে অবশ্যই বাংলাদেশের জনগণের বিষয়ে মনোযোগী হতে হবে।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তদন্তে নামছে আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল আজ থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে। শুক্রবার 13 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে। তাদের তদন্ত কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দেবে অন্তর্বর্তী সরকার। সূত্রে আরও জানা গেছে, ছাত্র জনতার আন্দোলনের সময় 8 শতাধিক ব্যক্তি নিহত এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়েছে। ঘরে থাকা শিশুও গুলিতে প্রাণ হারিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 50 জন সদস্য নিহত হয়েছেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তাদের কাজ শুরু করবে। জাতিসংঘের কর্মপরিধি সম্পর্কে জানা গেছে, তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে, ঘটনাগুলোর কারণ পর্যালোচনা করবে এবং ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে তারা।